ডাইনিকে কখনো তার আস্তানার কাছে মারতে নেই। তোরা ভাবলি তোরা আমাকে শেষ করেছিস, কিন্তু আমি শেষ হইনি। কোনো ডাইনি যখন তার আস্তানার মধ্যে শেষ হয় তখন জানবি শরীরটা মরে, তার আত্মা নয়। তাই তোরা যদি আমাকে আমার আস্তানা থেকে দূরে নিয়ে গিয়ে মারতিস, হয়তো তোদের ইচ্ছে পূর্তি হতো, কিন্তু তোদের করাই ভুলের মাসুল এবার তোদেরকেই গুনতে হবে। আমার শরীর না থাকলে কি হবে? অস্তিত্ব আছে, অস্তিত্ব থাকবেই। আবার ফিরে আসবো আমি, ফিরে যে আমাকে আসতেই হবে। তোদের সকলকে শেষ করবো, প্রত্যেকে শেষ হবি তোরা। আর আমার যে সাধনার কাজ অপূর্ণ রেখেই আমাকে চলে যেতে হচ্ছে, সেই সাধনার কাজও আমি ফিরে এসে সম্পূর্ণ করবো। ফিরবই, আমি ফিরবই। রহস্য ও রোমাঞ্চের ঠিকানা ভূত কুঠিরে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে শুনবেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের লেখা গল্প তারানাথ তান্ত্রিক ও পাকুড় ডাঙার ডাইনি। মনে রাখবেন, আমাদের গল্পগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসাবে নিলেই ভালো হবে। বাস্তবের সাথে এর কোনো রকম কোনো মিল নেই, যদিও থেকে থাকে সেটা শুধুমাত্র গল্পের প্লট সৃষ্টির জন্যই। আজকের গল্পটিতে থাকছে গা শিউরে ওঠা ভয়ানক পরিণতি আর এক রহস্যময় কাহিনী। তাই গল্পটিকে উপভোগ করতে একদম শেষ পর্যন্ত শুনতে একদম ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলি। গল্প শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও পাকুড় ডাঙার ডাইনি। গল্পের সূত্রধার আমি সুস্মিতা, পরিবেশনায় 62 FPS স্টুডিও এবং পোস্টার ডিজাইনে বৃষ্টি। সকলে ওদিকে চলুন, আজকের মধ্যেই আমাদেরকে আগুন দিতে হবে ওই ভিটেতে, না হলে সর্বনাশ হয়ে যাবে। এই বলে রাখলাম, ওই ভিটে কোনো সাধারণ ভিটে নয়, ওই ভিটে ডাইনির ভিটে। ওখানে রয়েছে সেই ডাইনি, ওই একের পর এক আমাদের গ্রামের বাচ্চাদেরকে গায়েব করে দিচ্ছে, এটা মনে রাখবেন। আর এই জিনিস চলতে দেওয়া যায় না, এর এবারে একটা বিহিত করতেই হবে। গ্রামের মোড়ল মশাই এই কথাগুলি বলে উঠবার সাথে সাথেই পুরোহিত মশাই বলে উঠলেন, আজকের রাতের মধ্যেই তাহলে এই কাজ আমাদেরকে করে ফেলতে হবে, না হলে বিপদ আরো বাড়বে, বই কমবে না। পুরোহিত মশাইয়ের কথা শুনে মোড়ল মশাই পুনরায় বলে উঠলেন, কিন্তু এভাবে চলতে থাকলে তো বিপদ আরো বাড়বে। আজকের রাত পর্যন্ত অপেক্ষা করার দরকারটাই বা কি? যেখানে দিনে দুপুরে বাচ্চা গায়েব হয়ে যাচ্ছে, সেখানে রাত পর্যন্ত অপেক্ষা করলে না জানি আর কি কি হবে। আমি যেটা বলছি সেটাই মেনে চলার চেষ্টা করুন। সবকিছুর একটা দিনক্ষণ বোঝার ব্যাপার আছে। এমনি এমনি কথাগুলো বলছি না। যার কথা আপনারা বলছেন সে কোনো সাধারণ ডাইনি নয়, তার কাছে আছে ভয়ঙ্কর শক্তি। সেই শক্তির দ্বারাই সে এতদিন পর্যন্ত অদৃশ্য থেকে এত কাজ করেছে। পুরোহিত মশাইয়ের কথা শুনে গ্রামের এক মহিলা এবার বলে উঠলেন, অদৃশ্য হয়ে আর কোথায় দেখেছে? মাঝে মাঝেই তো তাকে দেখাও গেছে, গ্রামের আনাচে কানাচে তাকে দেখতে পাওয়া গেছে। তবে শুনেছি সে নাকি রূপ ধারণ করে ঘুরে বেড়ায়। সে যে সবসময় বাচ্চাদেরকেই নিজের খাদ্য বানিয়েছে এমনটা কিন্তু নয়, সে পুরুষ মানুষদেরও নিজের মায়াজালে জড়িয়ে শেষ করে ফেলেছে। গ্রামের অনেক মহিলাই এখন বিধবা। তারা যেমনভাবে নিজের সন্তানকে হারিয়েছে, ঠিক তেমনভাবে হারিয়েছে নিজের স্বামীদেরকেও। আপনাদের কাছে এই বিষয়টা খুব সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে নয়। যত দেরি করবেন এই রাক্ষসী তত আরো অধিক ক্ষতি করবে। তার চেয়ে ভালো নয় কি একে এই মুহূর্তেই শেষ করে দেওয়া? পুরোহিত মশাই সেই মহিলাকে এক ধমক দিয়ে চুপ করিয়ে নিজে বললেন, তুমি কি একা পারবে এই কাজ সম্পাদন করতে?
যদি একাই পারতে তাহলে এতদিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে যাওনি কেন? এতদিন কার জন্য অপেক্ষা করছিলে? আজকে তোমার মুখে এত বড় বড় কথার শোভা পায় না। তোমার মতন এমন অনেক মানুষ রয়েছে যারা এই ডাইনির চক্রান্তের শিকার হয়েছে। এটা মনে রেখো, আমরা প্রত্যেকের কষ্টের কথা ভেবেই আজকে এখানে সকলে সমবেত হয়েছি। এতদিন পর্যন্ত যখন অপেক্ষা করতে পেরেছি তখন এইটুকু সময়ও পারব। পুরোহিত মশাইয়ের কথা শুনে ওখানে সকলেই চুপ করে রইলেন। কতক্ষণে সন্ধ্যার প্রহর পরিসমাপ্ত হয়ে রাত হবে তারই অপেক্ষা করতে লাগলেন। ধীরে ধীরে সন্ধে পেরিয়ে রাত নামল। ঝিঝি পোকার ডাকের শব্দ শুনতে পাওয়া গেল। পুরোহিত মশাই মোড়লকে উদ্দেশ্য করে বললেন, প্রত্যেকের হাতেই তো মশাল রয়েছে, তাই না? মোড়ল মশাই জবাবে বললেন, হ্যাঁ, আমাদের প্রত্যেকের কাছেই মশাল রয়েছে। পুরোহিত মশাই বললেন, বেশ, তাহলে সামনের দিকে এগোনো যাক। এই সময় ওই ডাইনি নিজের ধ্যান বা সাধনার কাজে হয়তো ব্যস্ত থাকবে। আমি যতদূর জানি এরা এই সময়টাকে এই কাজেই ব্যবহার করে। তাই এই সময় তাকে ধরে বেঁধে যদি জ্যান্ত পুড়িয়ে মারা যায় তবেই এই ডাইনিকে শেষ করা যাবে। এমন সময় সেই মহিলা পুনরায় পুরোহিত মশাইকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ডাইনির পেছনেও দুটো চোখ থাকে পুরোহিত মশাই, তা হয়তো আপনি জানেন না। সেদিন নির্মলের মা না বুঝে ওই ডাইনিকে পিছন থেকে আক্রমণ করবার চেষ্টা করেছিল। তাতে সেই ডাইনি ওর মায়ের সাথে কি করেছিল জানেন? নিজের লম্বা চুলটা বাড়িয়ে নির্মলের মায়ের গলায় পাক দিয়ে তাকে গাছের সাথে বেঁধে ঝুলিয়ে দিয়েছিল। ভাবতে পারছেন সেই ভয়াবহতার কথা? তাই এমনটা একবারও ভাববেন না যে ডাইনি কিছু বুঝতে পারবে না। ওই মহিলার কথা শোনা মাত্রই পুরোহিত মশাই থমকে দাঁড়ালেন। তারপর তাদেরকে উদ্দেশ্য করে বললেন, কথাটাও ঠিকই বলেছে। ডাইনির সমস্ত ক্ষমতা লুকিয়ে থাকে তার চুলে, চুলের বিনুনিতে। ওই বিনুনি যদি কেটে দেওয়া যায় তাহলে ডাইনি ক্ষমতাচ্যুত হয়ে পড়বে। কিন্তু ওই ডাইনির বেনিতে রয়েছে অসম্ভব শক্তি। তাই এই কাজ এত সহজ নয়। তাই ডাইনিকে ক্ষমতাচ্যুত করার জন্য যে সময় আমাদেরকে ব্যয় করতে হবে সেইটুকু সময়ের মধ্যেই ওই ডাইনি নিজের শক্তির দ্বারা আমাদের সকলকে শেষ করে ফেলতে পারার ক্ষমতা রাখে। এই কারণে আমাদেরকে পিছন থেকেই তাকে আক্রমণ করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তার গায়ে আগুন দিয়ে দিতে হবে। পুরোহিত মশাইয়ের মুখে এই কথা শুনে সকলেই পরিকল্পনার বিষয়টি স্থির করে ফেললেন। এরপরে পা টিপে টিপে এগোতে থাকলেন ডাইনির ওই ডেরার দিকে। ডাইনি ডেরার কাছে পৌঁছে দেখলেন ওই কুঠিরের মধ্যে থেকে নানান রকমের ধ্বনি ভেসে আসছে। মন্ত্র উচ্চারণের শব্দ শুনেই পুরোহিত মশাই তাদের সকলকে উদ্দেশ্য করে বললেন, দেখলেন তো, আমার ধারণাই ঠিক। ওই ডাইনি এখন নিজের সাধনার কাজে মগ্ন হয়ে রয়েছে। আর এটাই হলো সব থেকে বড় সুযোগ। আজকে মাঘী পূর্ণিমা। এই দিন ওই ডাইনিরা নিজেদের শক্তির বৃদ্ধির জন্য এক বিশেষ পূজায়, তাই এই সময় তাকে মন এবং শরীর সম্পূর্ণরূপে এই পূজার কাজে কেন্দ্রীভূত রাখতে হয়। তারা পূজার স্থল ছেড়ে কোথাও যেতে পারে না। আপনারা শাস্ত্রের বিষয় খুব কম জানেন, তাই এই ব্যাপারগুলো নিয়ে তেমন ভাবে মাথা ঘামান না। আর সেই কারণেই এত এত নিরীহ মানুষের প্রাণ চলে গিয়েছে। তারা সকলেই ডাইনির দরজার কাছে এসে পৌঁছলেন।
এরপরে দরজায় সামান্য আঘাত দিতেই দরজাটা ফাঁক হয়ে গেল। মোড়ল মশাই যা দেখলেন তাতে তার শরীরের রক্ত একেবারে হিম হয়ে যাওয়ার জোগাড়। তিনি দেখলেন সেই ডাইনি ওই স্থানে উপস্থিত নেই, তার পরিবর্তে বসে রয়েছে একটা কঙ্কাল, আর সেই কঙ্কাল তার হাতে একটি বাচ্চার কাটা মুন্ডু ধরে রয়েছে, আর বাদবাকি দেহটা যজ্ঞের আগুনে ভস্মীভূত হয়ে চলেছে। এই দৃশ্য দেখার সাথে সাথেই মোড়ল মশাই দরজাটা বন্ধ করে দিয়ে পেছন ফিরে থরথর করে কাঁপতে থাকলেন। পুরোহিত মশাই তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মোড়ল মশাই? আপনি এমন করছেন কেন? কি দেখেছেন আপনি? যাকে আমরা মারতে এসেছি সে তো নিজেই উপস্থিত নেই, তার পরিবর্তে একটা কঙ্কালকে দেখতে পাচ্ছি। আর এতদিন পর্যন্ত আমাদের গ্রাম থেকে যত বাচ্চা গায়েব হয়ে গিয়েছে তাদের মরদেহগুলোকে পাশে পড়ে থাকতে দেখছি, কিন্তু কিন্তু সেগুলি সবই ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে। কারোর কাটা হাত নজরে পড়ছে, কিংবা কারোর কাটা মুন্ডু। এর বাইরে আর কিছুই দেখতে পাচ্ছি না। এত ভয়ঙ্কর দৃশ্য বিশ্বাস করুন চোখে দেখা যায় না। না না, যাকে মারতে এসেছি সে অদৃশ্য, তার পরিবর্তে কঙ্কাল এলো কোথা থেকে? মোড়ল মশাইয়ের মুখে এই কথা শুনে ওখানে উপস্থিত সকলেই চমকে উঠলেন। তবে পুরোহিত মশাই কিছুটা শান্ত হয়ে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, বুঝতে পেরেছি, এই ডাইনির বয়স সীমার কোনো নির্দিষ্টতা নেই। শুনেছি একজন ডাইনি 500 বছরেরও অধিক সময় জীবিত থাকতে পারে। সে চাইলে কি না পারে, সে মানুষকে শেষ করেও ফেলতে পারে, আবার মানুষকে জীবন দানও দিতে পারে। এতকাল ধরে সে আমাদের মাঝেই ছিল, কিন্তু এমন ভাবে বেশ ধারণ করেছিল যে আমরা তার আসল চেহারার কথা জানতেই পারিনি। আর আজকে যাকে চোখের সামনে দেখছি তা আমাদের বিশ্বাসের ঊর্ধ্বে। এতকাল ধরে তপস্যা করে নিজেকে এতটাই শক্তিশালী করে ফেলেছে যে ও নিজের শরীরকে বর্জন করেও নিজের সাধনার কাজ করতে পারে। এটি ওরই কঙ্কাল। মোড়ল মশাই পুনরায় পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করলেন, তাহলে এখন আমরা কি করব পুরোহিত মশাই? তাহলে কি বিষয়টা আর আমাদের আয়ত্তের মধ্যে নেই? সবটাই কি হাতের বাইরে বেরিয়ে গেছে? এখন কি এই আগুনের সাহায্যে ওই ডাইনিকে আর দমন করা যাবে না? পুরোহিত মশাই বললেন, যে বাচ্চাগুলো এতকাল ধরে গায়েব হয়ে গিয়েছিল এগুলো তাদেরই মাংস আর রক্ত, যেগুলির সাহায্যে সে আজকের এই বিশেষ দিনে নিজের অপূর্ণ সাধনার কাজ পূর্ণ করতে চলেছে। আমি প্রথম যাব, তোমরা সকলে এখানে অপেক্ষা করো। আমাকেই পিছন থেকে ওই ডাইনিকে আক্রমণ করতে হবে। আমি যদি ফিরে না আসি তখন তোমরা সদল বলে তাকে আক্রমণ করো। একসাথে ঘরের ভেতরে প্রবেশ করলে সবকিছু শেষ হয়ে যেতে পারে। তাই আমাদের মধ্যে থেকে একজনের অন্তত জীবিত থাকা প্রয়োজন, না হলে কেউই আর এই কাজ সম্পাদন করতে পারবে না। এই কথাগুলি বলা শেষ করে পুরোহিত মশাই ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। কিন্তু ভিতরে প্রবেশ করা মাত্রই তিনি অবাক হয়ে গেলেন। সেখানে আর কিছুই ছিল না। মনে হলো যেন তিনি কোনো পুরনো কুঠিরে প্রবেশ করেছেন, যেখানে সবকিছুই একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। সেখানে যে আদপেও কারোর অস্তিত্ব রয়েছে সেটাই তিনি আন্দাজ করতে পারলেন না। মোড়ল মশাইয়ের বলা কথাগুলির সাথে পুরোহিত মশাইয়ের দেখা বিষয়গুলির মধ্যে এক বিস্তর তফাৎ ছিল। তিনি কোনো কিছুই ধারণা করতে পারলেন না। তার ভয়টা যেন আরো বেড়ে গেল। তিনি বিষয়টা আন্দাজ করতেও পারলেন। এই সবই যে ওই ডাইনি সৃষ্টি করা মায়াজাল, সেই বিষয়ে ধারণা করতে পেরে যখন তিনি
পুনরায় দরজার দিকে এগোতে যাবেন, ঠিক সেই সময় একটা লম্বা বেনি এসে পেঁচিয়ে ধরল তার গলাটা। পুরোহিত মশাইয়ের হাত থেকে মশালটা মাটিতে পড়ে গেল। তার পাগুলো ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। তার শরীরটা তখন হাওয়ায় ভাসমান। তিনি চোখের সামনে দেখতে পারলেন এক ভয়ঙ্কর নারী মূর্তিকে। তার চোখ দুটো আগুনের শিখার ন্যায় জল জল করছিল। সেই নারী পুরোহিত মশাইকে উদ্দেশ্য করে বলল, কি ভেবেছিস রে পুরোহিত? তোর গলায় পইতে রয়েছে বলে আমি তোর কোনো ক্ষতি করতে পারবো না। আমার কাছে সেই ক্ষমতা আছে যা শুভ আর অশুভের উঠতে উঠে আমাকে জিতিয়ে দিতে পারে। কিন্তু তুই সারা জীবন ঈশ্বরের সাধনা করেও সেই ক্ষমতা অর্জন করতে পারিসনি। সেই ক্ষমতা অর্জন করতে হলে তোকে আমার মতো সহস্র বছর তপস্যা করতে হবে, তবেই তুই সেই ক্ষমতার অধিকারী হতে পারবি। পুরোহিত মশাইয়ের দমটা ক্রমাগত ভাবে বন্ধ হয়ে আসতে শুরু করলো। ঘরের ভিতর যে এত কিছু ঘটছে এই বিষয়টি বাইরের কেউই আন্দাজ করতে পারলেন না। মোড়ল মশাই অনেকক্ষণ পুরোহিত মশাইয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে দরজাটা সামান্য ফাঁক করে ওই একই দৃশ্য দেখতে পেলেন। একটি কঙ্কাল পিছন দিক ফিরে যজ্ঞের আগুনে ঘি ঢেলে চলেছে, অথচ ঘরের ভেতরের পরিস্থিতি ছিল সম্পূর্ণই ভিন্ন। কোন পরিস্থিতি যে মায়াজালের দ্বারা সৃষ্টি করা আর কোন পরিস্থিতিটি যে বাস্তবের সাথে সংযুক্ত, এই দুয়ের মধ্যে পার্থক্য খুঁজে বার করা গ্রামবাসীদের পক্ষে এক প্রকার দুঃসাধ্য হয়ে উঠেছিল। পুরোহিত মশাই চিৎকার করতে লাগলেন, মোড়ল, আমাকে বাঁচাও! কেউ কি আছো? বাঁচাও আমাকে, দয়া করো আমার উপর। এমন সময় সেই ডাইনি আরো ভয়ঙ্করতার সাথে আবির্ভূত হলো ওই পুরোহিতের সামনে। সে চিৎকার করে বলে উঠল, এতকাল ধরে আমি আমার গ্রামের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে এসেছি। আজকে এই বিশেষ দিনে, যেদিন আমি আমার সাধনার কাজ সম্পাদনের মধ্যে দিয়ে অমরত্ব লাভ করতে পারবো, তুই কেন পৃথিবীর কাউকে আমি আজকে আমার এই সাধনার কাজে বাধা হয়ে দাঁড়াতে দেব না। তুই জেনেই কর আর অজান্তে কর, যে কাজে তুই হাত দিয়েছিস সেই কাজ আমি কেড়ে নেব। এই কথা বলে সেই ডাইনি মন্ত্র বলে একটি তলোয়ার এনে পুরোহিত মশাইয়ের দুই হাত কেটে দিল। ঝরঝর করে রক্ত পড়তে লাগলো যজ্ঞের আগুনে। আগুনের শিখা আকাশকে স্পর্শ করলো। পুরোহিত মশাইয়ের দেহটিকেও শেষে ওই ডাইনি আগুনে ফেলে দিল। এরপরই সে অট্ট হাসিতে ফেটে পড়ল। কুটিরের বাইরে বেরিয়ে সে জনসমক্ষে দাঁড়ালো। ডাইনি সারা শরীর তখন রক্তের দ্বারা আবৃষ্ট হয়ে রয়েছে। সে ওই গ্রামবাসীদেরকে উদ্দেশ্য করে বলল, পুরোহিতের তরতাজা রক্তে স্নান করে এসেছি আমি, তোরা নাকি আমাকে শেষ করতে এসেছিস। আজ কোনোভাবেই তোরা আমার পথের বাধা হয়ে দাঁড়াতে পারবি না। দেখি কার ক্ষমতা আছে, তোরা কিভাবে পারিস আমাকে শেষ করতে, দেখি। ডাইনির ওই ভয়ঙ্কর রূপ দেখে গ্রামের সকলেই পিছিয়ে গেলেন, কিন্তু সেই মহিলা সকলের অগোচরে পিছন দিক থেকে ডাইনির উপর আক্রমণ আনলেন। সবার আগে এক ধারালো ছুরির সাহায্যে ডাইনির সেই লম্বা বেনিটা কেটে দিলেন তিনি, আর তারপর সেটিতে মশালের সাহায্যে অগ্নি নিক্ষেপ করলেন। ডাইনির বেনির মধ্যেই থাকে তার প্রাণ ভ্রমরা। সাথে সাথে ওই ডাইনি উন্মাদের মতন চিৎকার করতে শুরু করলো। তার সারা শরীরে যন্ত্রণা শুরু হলো। সমস্ত কালো শক্তি যেন এক নিমিষে কোথায় একটা গায়েব হয়ে যেতে লাগলো। গ্রামের লোকেরা যারা এতক্ষণ ধরে ডাইনির ভয়েতে দূরে দাঁড়িয়েছিলেন, তারা প্রত্যেকে ওই ডাইনিকে পর্যুদস্ত হতে দেখে এগিয়ে আসতে লাগলেন। ডাইনি মাটিতে পড়ে কাতরাতে শুরু করলো। এমন সময় ওই মহিলা গ্রামবাসীদেরকে উদ্দেশ্য করে বললেন, আর দেরি করে ঠিক হবে না, সকলে এগিয়ে এসো, এগিয়ে এসো। এবারে অগ্নি নিক্ষেপ করো ওর শরীরে।
পুরোহিত মশাইকে খেয়েছে, আর দেরি করলে ও আমাদের সকলকে খাবে। এই অনাচার আজ রাতেই শেষ করতে হবে। আমরা পুরোহিত মশাইকে কথা দিয়েছিলাম, আজ আমরা সকলে সেই কথা রাখবো। ওই মহিলার কথাতেই সকলে এসে সেই ডাইনির শরীরে অগ্নি নিক্ষেপ করলো। ডাইনির শরীর দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। ডাইনি তার সেই জ্বলন্ত শরীরটিকে নিয়ে উঠে দাঁড়ালো, আর তারপর ধাবিত হলো নিজের কুঠিরের দিকে। যাওয়ার সময় ডাইনি তার জ্বলন্ত শরীরটিকে নিয়েই পিছনে ফিরে বলে উঠল, ডাইনিকে কখনো তার আস্তানার কাছে মারতে নেই। তোরা ভাবলি তোরা আমাকে শেষ করেছিস, কিন্তু আমি শেষ হইনি। কোনো ডাইনি যখন তার আস্তানার মধ্যে শেষ হয় তখন যেমনি শরীরটা মরে, তার আত্মা নয়। তাই তোরা যদি আমাকে আমার আস্তানা থেকে দূরে নিয়ে গিয়ে মারতিস, হয়তো তোদের ইচ্ছে পূর্তি হতো, কিন্তু তোদের করাই ভুলের মাসুল এবার তোদেরকেই গুনতে হবে। আমার শরীর না থাকলে কি হবে? অস্তিত্ব আছে, অস্তিত্ব থাকবেই। আবার ফিরে আসবো আমি, ফিরে যে আমাকে আসতেই হবে। তোদের সকলকে শেষ করবো, প্রত্যেকে শেষ হবি তোরা। আর আমার যে সাধনার কাজ অপূর্ণ রেখেই আমাকে চলে যেতে হচ্ছে, সেই সাধনার কাজও আমি ফিরে এসে সম্পূর্ণ করবো। ফিরবই আমি, ফিরবই। সকলে হই হই করে ওই ডাইনির দিকে এগিয়ে গেল, কিন্তু কেউই তার গতিরোধ করতে পারল না। তার পূর্বেই ওই ডাইনি নিজের অগ্নিদগ্ধ শরীরটিকে নিয়ে ঝাঁপিয়ে পড়ল সেই কুটিরের উপরে। কুটিরটিও দাউ দাউ করে জ্বলতে শুরু করলো, আর সেই অট্টহাসির শব্দ পুনরায় ছেয়ে গেল দিক বিদিকে। শেষ সময় সকলে শুনতে পেল এক করুণ আর্তনাদ, আর তার সাথে ভেসে আসা কিছু ভয়ঙ্কর শব্দ, যেগুলি ভবিষ্যৎকে আরো অন্ধকারের মধ্যে তলিয়ে দিতে ছিল যথেষ্ট। অপেক্ষা কর, আমার ফিরে আসার অপেক্ষা কর। ফিরবো আমি, ফিরবই। তোদের সকলকে শেষ করতে ফিরবো, এই হাতেই শেষ করবো তোদের। গ্রামবাসীদের চোখের সামনে সেদিন জ্বলে পুড়ে ছাড়কার হয়ে গেছিল ওই ডাইনির কুঠির। সকলেই ভেবেছিলেন যে ডাইনি ওই আগুনে দগ্ধ হয়েছে, আর তার অস্তিত্বও হয়তো লোপ পেয়েছে। কিন্তু ডাইনির কথা কখনো বৃথা যায় না। তাই সময় যখন নির্ঘণ্ট মেনে একটু একটু করে নিজের গতি অতিক্রম করতে লাগলো, ঠিক সেইভাবে ডাইনিও নিজের অস্তিত্বের পুনরাবৃত্তি ঘটাবার জন্য ফিরে এলো পাকুড় ডিঙিতে। কিন্তু তার মাঝে কেটে গিয়েছিল অনেকগুলো বছর। যারা সেই ঘটনাকে নিজের চোখে দেখেছিলেন তারাও আর সেভাবে কেউই জীবিত ছিলেন না। কেবল জীবিত ছিলেন ওই মহিলা। তিনিও বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তবে গ্রামের পরিণতি পরিবর্তিত হলো না। নতুন করে গায়েব হতে থাকলো বাচ্চারা। আবার সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে লাগলো। এই কারণেই বলে, ইতিহাস সব সময় নিজেকে পুনরাবৃত্ত করে। যা কিছু অন্ধকারের ছলে আবৃত থাকে সেগুলি অতীত এবং বর্তমানের ভারসাম্য পুনরায় ভবিষ্যৎকে কালিমাপূর্ণ করতে পুনরাবৃত্ত হতে থাকে। এবারও তেমনটাই ঘটল। পাকুড়ডাঙ্গার পুরাতন ইতিহাস যখন পুনরায় পুনরাবৃত্ত হতে যায়, ঠিক সেই সময়ে প্রয়োজন ছিল এক উপযুক্ত তান্ত্রিকের। কারণ তিনি ছাড়া কেউই গ্রামকে ওই ভয়ঙ্করতার প্রভাব থেকে মুক্ত করতে পারতেন না। এমন সময় তারানাথ তান্ত্রিকের দরজায় কড়া নাড়লেন ওই গ্রামের তৎকালীন মোড়ল মশাই। কেউ আছেন? দরজার সেই কড়া নাড়ার শব্দটাই এত বছর পরেও আতঙ্কের প্রহর তৈরি করল তারানাথ তান্ত্রিকের জীবনে। কলকাতার নিবাসস্থলে শুয়ে শুয়ে এক ভয়ঙ্কর স্বপ্নকে আর দীর্ঘক্ষণ উপভোগ করতে পারলেন না তিনি। ভয়েতে ঘুম ভেঙে গেল তারানাথের। চোখে মুখে জল দিয়ে উঠে বসলেন। তার এমন অবস্থা দেখে চারি এসে দাঁড়ালো। তোমার কি হয়েছে বাবা? কি নিয়ে এত ভয় পেয়েছো বলো তো? আবার কি তাহলে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো নাকি?
চারিকে মিথ্যে কথা বলতে চাইলেন না তারানাথ। তিনি বললেন, ঠিক ধরেছিস রে মা। আবার একটা ভয়ঙ্কর শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। দরজায় কড়া নাড়ার শব্দ। সেই শব্দ শুনেই তো আমাকে ওই গ্রামে যেতে হয়েছিল। এই স্বপ্ন চোখের সামনে ভেসে উঠতেই ঘুমটা ভেঙে গেল। কড়া নাড়ার শব্দের কথা বলতে না বলতেই তারানাথের কলকাতার বাড়ির দরজায়ও কড়া নাড়ার শব্দ হলো। সাথে সাথে চারি তারানাথকে উদ্দেশ্য করে বলল, ওই দেখো বাবা, তুমি তোমার স্বপ্নে কড়া নাড়ার শব্দের কথা বলতে না বলতেই বাস্তবে আমাদের বাড়ির দরজাতেও কড়া নাড়ার শব্দ হলো। আজকের দিনটা খেয়াল আছে নাকি একেবারে ভুলেই গেছো? নিজের মেয়ের মুখে এই কথা শুনে তারানাথ বলে উঠলেন, ও হ্যাঁ হ্যাঁ, আজকে তো রবিবার। আজকে তো কিশোরী আর বিভূতির আসার কথা। ওরা তো রবিবার করেই আমার কাছে গল্প শুনতে আসে। ও মা, আমি তো খেয়ালই করিনি যে সন্ধে হয়ে গেছে। শুধু তাই নয়, আর পাশাপাশি আবার ঝড় বৃষ্টিও শুরু হয়েছে। এই দেখ না, বাইরে কেমন মেঘ ডাকছে। যা যা, ওদের আর দাঁড় করিয়ে রাখিস না। এই মঠ লেনের সরু রাস্তা দিয়ে আসতে গিয়ে ওদের বোধহয় একেবারে নাজেহাল অবস্থা হয়েছে। তারানাথের কথা শুনে চারি দরজার দিকে এগিয়ে গেল। তারপর দরজা খুলতেই দেখল কিশোরী আর আমি দাঁড়িয়ে আছি। আমি চারিকে উদ্দেশ্য করে বললাম, তাড়াতাড়ি এগুলো ধরো, আমরা ভিতরে ঢুকি। এই সবেমাত্র ঠাকুরমশাইয়ের বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়েছি, ব্যাস ওদিকে বৃষ্টিটা শুরু হয়ে গেল। এতক্ষণ বেশ হেলে দুলে দুজনে মিলে আসছিলাম। ভাবছিলাম মেঘ ডাকছে ডাকুক, বৃষ্টিটা হয়তো কিছুক্ষণ পরেই নামবে। কিন্তু সে আর হলো কই। দরজার সামনে এসে দাঁড়াতে না দাঁড়াতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আমার কথা শেষ হতেই চারি তার হাত থেকে মালগুলো নিয়ে তাদেরকে ভিতরে আসতে সাহায্য করল। আমরা দুজন ঘরের ভেতরে প্রবেশ করতেই চারি দরজাটা দিয়ে দিল। কিশোরী তারানাথের ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের মধ্যে প্রবেশ করেই টেবিলের উপরে পাশিংশ আর তেলে ভাজার প্যাকেটটা রেখে দিয়ে বলল, উফ ঠাকুরমশাই, আজকে যা ধকল গেল না কি বলবো। সেই কখন বাড়ি থেকে বেরিয়েছি জানেন। কলকাতার রাস্তায় বেরোন না তো, বেরোনো মানেই ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হবে। এইসব ঝঞ্ঝাট পেরিয়ে আসাটাই সব থেকে বড় হ্যাপা। কি যে বলি আপনাকে। তবে আপনার চিন্তার কোনো কারণ নেই। আমরা সঙ্গে করে আপনার পছন্দের পাশিংশ আর হারাধনের দোকান থেকে তেলে ভাজা ঠিকই এনেছি। তারানাথ কিশোরীর মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। এরপরে বললেন, তোমাদের সাথে আমার এক যোগসূত্র রয়েছে। যেদিনকে তোমরা আসো সেদিনকে কোনো না কোনো বিপদ ঘটে। আবার যেদিন তোমাদের উপস্থিতি দেখতে পাই সেদিন আমার অতীতের কোনো না কোনো স্বপ্ন আমি দেখতে পাই। বলতে পারো এই দুয়ের মধ্যে এক অসাধারণ সংযোগ রক্ষিত হয়, যাতে তোমরাও গল্প শোনা থেকে বঞ্চিত না থাকো। ঈশ্বর সেই ব্যবস্থাই করে রাখেন আর কি। তারানাথের কথা শুনে আমি আর কিশোরী দুজনেই খুব খুশি হলাম। এরপরে চপের প্যাকেট থেকে প্রত্যেকেই একটি করে চপ বার করে মুখে পুরলাম। কিশোরী তারানাথকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, কি ব্যাপার বলুন তো ঠাকুরমশাই, আজকে আবার আপনি কিসের স্বপ্ন দেখলেন শুনি? তারানাথ কিশোরীকে উদ্দেশ্য করে বলল, সে এক ডাইনির বৃত্তান্ত বলতে পারো। পাকুরডাঙ্গা গ্রামের এক ভয়ঙ্কর ইতিহাস আমার নিজের চোখে দেখা। আমি ওই গ্রামবাসীদেরকে নিজের হাতেই উদ্ধার করেছিলাম বলতে পারো। কিন্তু সেই ভয়ঙ্কর অনুভূতির কথা ভাবলে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাই সেই কাহিনীর কথাই তোমাদেরকে আজকে শোনাবো। তারানাথের মুখে এই কথা শুনে আমরা দুজনেই বেশ খুশি হলাম। এই কাহিনীর মাঝেই চারি হঠাৎ নিজের হাতে তৈরি করা গরম গরম চা আর মুড়ি মাখা নিয়ে এসে বলল, এই নিন কাকাবাবু, আপনাদের পছন্দের খাবার নিয়ে এসেছি। এইবার এই খাবারটা মুখে দিয়ে গল্প শুনুন। তবে আজকে আমার আর আপনাদের সাথে বসে গল্প শোনা হবে না। একটা বিশেষ কাজে এক বন্ধুর বাড়ি যেতে হবে। বেশ কয়েকদিন বাবার শরীরটা খারাপ ছিল,
ফলে আমি পড়তে যেতে পারিনি। সেই কারণেই আমার এক বন্ধুর বাড়ি থেকে কিছু বই সংগ্রহ করে আনতে হবে। পরের দিন আমি আপনাদের সাথে বসে কাহিনী শোনার চেষ্টা করব। বৃষ্টিটা এখন বোধহয় একটু ছেক দিয়েছে, এই ফাঁকেই বরং বেরিয়ে পড়ি। চারি চলে যাওয়ার পর তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে তাতে আগুন ধরালেন। এরপরে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, এইরকম একটি বৃষ্টির দিনে ওই পাকুড়ডাঙ্গা গ্রামের তৎকালীন মোড়ল মশাই আমার গ্রামের বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন। তবে ঘটনা কেন ঘটছিল সে বিষয়টি সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। এই সব কিছুর পেছনে যে একটা আলাদা ভয়াবহতা কাজ করছে এবং সেটি অতি অবশ্যই অতীতের সাথে সমন্বিত, এটা আমার কর্মতৎপরতার মধ্যে দিয়েই তাদের সামনে ফুটে উঠেছিল। আমি সেদিন মোড়ল মশাইয়ের কাছ থেকে বেশ অনেক কিছুই জানতে পেরেছিলাম, আর তারপরে সেই গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। তারানাথ তান্ত্রিকের মুখের কথা শুনে আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, সেদিন মোড়ল মশাই আপনাকে কি বলছিলেন ঠাকুর মশাই? তারানাথ কিছুক্ষণ জানালার দিকে তাকিয়ে রইলেন, আর তারপর পুনরায় গল্পে প্রবেশ করলেন। তিনি বলতে লাগলেন, কি ঘটেছে আর কে আপনি? মোড়ল বললে, আমার নাম হরিপদ, পাকুড়ডাঙ্গা গ্রাম থেকে আসছি। আমি সদানন্দ বলে এক ব্যক্তির কাছ থেকে আপনার কথা জেনেছি। সদানন্দের নাম শোনার সাথে সাথেই আমার একটি বিষয়ের কথা স্মরণে এলো। একবার আমি একটি গায়ে এক ওয়াতিকে রক্ষা করতে গিয়েছিলাম। ওর উপরে এক প্রেতের ছায়া ছিল। সেই সময় আমার ফেরার পথে এই সদানন্দের সাথে সাক্ষাৎ ঘটেছিল। ওই প্রেত আমাকে প্রায় শেষ করেই ফেলতো যদি না এই ব্যক্তি নিজের জীবনে ঝুঁকি নিয়ে সেদিন আমাকে রক্ষা করতেন। সেই থেকেই ওই ব্যক্তির সাথে আমার আলাপ হয়েছিল। সদানন্দ এমনিতে খুবই সজ্জন মানুষ, পৈতেধারী ব্রাহ্মণ, ফলে তার ক্ষমতার জোরেই সেদিন ওই প্রেতনি আমার কোনো ক্ষতি করতে পারেনি। এরপরে আর কোনোদিনও সদানন্দের সাথে সাক্ষাৎ ঘটেনি। এইভাবে যে আবারও তার কথা জানতে পারবো তা আমি ভাবতেই পারিনি। এই কারণেই বলে পৃথিবীটা গোল। এখানে যে কার সাথে কিভাবে দেখা হয়ে যাবে তা কেউই জানে না। আমি জিজ্ঞাসা করলাম, এরপরে সেই মোড়ল মানে হরিপদ আপনাকে কি বললেন? তারানাথ পাসিং শোয়ে আরো একবার টান দিয়ে বলতে শুরু করলেন, হরিপদ আমাকে বেশ কয়েকটা কথা বলল, যদিও এগুলো প্রথম দফায় সবই অযৌক্তিক বলেই মনে হয়েছিল, কিন্তু পরে আর তা মনে হয়নি। সে বলল, গ্রামে গ্রামে বাচ্চা গায়েব হয়ে যাচ্ছে ঠাকুর মশাই। এছাড়া বেশ কয়েকদিন ধরে গ্রামের বেশ কিছু পুরুষ মানুষকেও গ্রামের জঙ্গলে কিংবা নদীর ধারে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। শরীরগুলো দেখলে একেবারে আঁতকে উঠবেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেন, আটকে উঠবার মতন কি এমন ঘটেছে? সে বলল, কারোর শরীরে রক্তের লেশটুকুও নেই। মনে হচ্ছে যেন শরীরের সব রক্ত কেউ শুষে নিয়ে গেছে। হরিপদর মুখে এই কথা শোনা মাত্রই আমি বুঝে গেলাম যে কোনো সাধারণ মানুষের কাজ নয়। রক্ত শুষে খেতে পারে দুজন, হয় কোনো জন্তু আর তা না হলে ডাইনি, নতুবা কোনো পিশাচ। এই বিষয়টি মাথায় আসতেই আমি তাকে বললাম, বুঝেছি, তা এখন গ্রামের পরিস্থিতি কেমন? সে ফের বলে উঠল, আমার জামাই নিখোঁজ হয়ে গিয়েছে। এটা সবে একটি বাচ্চার জন্ম দিয়েছে। আমার নাতনিকে নিয়ে
বড্ড ভয়ে ভয়ে আছি ঠাকুর মশাই। ওর বয়স মাত্র 6 মাস। গ্রামে যেভাবে বাচ্চা গায়েব হয়ে যাচ্ছে কি বলবো। এই বেলা যদি আমাদেরটাকেও... আমি বললাম, প্রথম থেকে যদি এত ক্ষয়ক্ষতির কথা ভাবেন তবে সেই ক্ষতিকে ডেকে আনা হয়। সেই বিষয়ে কি আপনি জানেন? আমরা যা ভাবি, যা বলি, সেগুলি সবই এই প্রকৃতির মধ্যেই ঘুরে বেড়ায়। প্রতিটি শব্দ, প্রতিটি অনুভূতি। প্রকৃতি আমাদের শব্দ বোঝে না, কিন্তু অনুভূতিগুলি তো বোঝে। সেটির উপরে ভিত্তি করেই আমাদের উপরে প্রভাব ফেলে, আর সেটাই আমাদের জীবনের গতি পরিবর্তনের জন্যই যথেষ্ট। আমরা তো এই প্রকৃতির থেকেই উৎপন্ন হয়েছি, আবার এই প্রকৃতির গর্ভেই একদিন বিলীন হয়ে যাব। হরিপদ আমার কথাগুলি শুনে খুবই আনন্দ অনুভব করলো। এরপরে বলল, আপনি ধন্য ঠাকুর মশাই। সদানন্দের থেকে আপনার ব্যাপারে অনেক কথাই শুনেছিলাম, আজকে নিজের চোখে দেখেও নিলাম আর শুনেও নিলাম। সত্যি আপনি বিদ্যাসাগর। আমি বললাম, আমাকে ওই গ্রামের উদ্দেশ্যে একবার যেতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যেতেই হবে। আপনি কি আমার থাকবার বন্দোবস্ত করেছেন? উনি বললেন, আপনি সদানন্দের ভিটেতেই উঠবেন। সেই আমাকে এ কথা আপনাকে জানাতে বলেছে। আমি এই কথা শুনে বললাম, বেশ, ঠিক আছে, অসুবিধা নেই। আমি তবে তার ভিটেতেই উঠব। এই বলে আমি সেদিন রাতটা কোনো ক্রমে আমার বাসায় কাটিয়েই পরের দিনই রওনা হয়ে গেলাম পাকুড়ডিঙির উদ্দেশ্যে। দুপুরের দিকে বেরিয়েও পড়লাম। এমনিতে হরিপদবাবু মানুষটি বেশ ভালোই ছিল, মিষ্টভাষী, ধীরে ধীরে কথা বলেন। পথে যেতে যেতে একটিও গরুর গাড়ি নজরে না পড়ায় হেঁটেই পথটা অতিক্রম করতে হয়েছিল। এতটা পথ শহরের ক্ষেত্রে অতিক্রম করতে হলে তা এক প্রকার দুঃসাধ্যই হয়ে উঠত, কিন্তু গ্রামের পরিবেশের ক্ষেত্রে একটা অন্যরকম সৌন্দর্য মিশে থাকে। সেই পথে বিচরণ করতে থাকলে কখন যে সময় কেটে যায় তা কেউই বলতে পারে না। আমিও গ্রাম্য প্রকৃতির ওই পরম সুন্দর শোভা দেখতে দেখতে এগোতে থাকলাম। সুন্দর সবুজ ঘাস, মাঠ, নদী, নালা। শেষে গ্রামে প্রবেশের কিছুটা আগে একটা বড় হাট নজরে পড়ল। হরিপদবাবু আমাকে উদ্দেশ্য করে বললেন, ওই দেখুন, হাট বসেছে। এখানে এই শনি আর মঙ্গলবার করে হাট বসে। মস্ত বড় হাট, অনেক জায়গার জিনিস আসে, বাংলাদেশেরও জিনিস আসে। এই হাটের থেকে নিজের বউয়ের জন্যে কত কাপড় কিনে নিয়ে গেছি। আমি বললাম, এখন আর কেনেন না বুঝি? হরিপদবাবুর মুখটা কালো হয়ে গেল। তিনি চোখে জল এনে বললেন, বউ মেয়ে সবাই কলেরায় আক্রান্ত হয়ে মারা গেছে 2 বছর আগেই। এখন বাড়িটা কেবল খা খা করে ঠাকুর মশাই, খা খা করে। আমি অবাক হয়ে গেলাম। কোনো মানুষকে বাইরে থেকে দেখলে ওই কারণেই অন্তরের অবস্থাটা একেবারে টের পাওয়া যায় না। আমি তাকে সান্ত্বনা দেব কি হে? আগাম বিপদের সংকেত পেতেই নিজেই ঘাবড়ে গেলাম। গ্রামের সীমান্তে দাঁড়িয়েই একটা পোড়া গন্ধ পেলাম। বাতাসের সাথে সেটি আমার নাকে ভেসে আসছিল। সেই গন্ধ নাকে আসতেই আমি তাকে উদ্দেশ্য করে বললাম, আপনি যে বললেন আপনার জামাই আছে, নাতনি হয়েছে, পরিস্থিতি একেবারেই ঠিক লাগছে না। ঘটনাক্রমে জটিলতা অনেকখানি বেড়ে গিয়েছে। আরও আগে এখানে আসা আমার উচিত ছিল, অনেকটাই দেরি হয়ে গেছে। হরিপদ বললেন, সে আমার নিজের সন্তান নয়, পালিত মেয়ে। ভেবেছিলাম আমার ছেলে হবে, কিন্তু মেয়েই হলো।
এরপরেও আমি আশাহত হইনি। আমার স্ত্রী যখন মারা যান তিনি পোয়াতি ছিলেন। কি জানি তখন গর্ভে ছেলে ছিল কি না, তবে সেসব বোঝার আগেই তো সব শেষ। কি করব? সময়ের পূর্বে আর সন্ধিক্ষণের আগে কোনো কিছুই হতে চায় না। সবই যে নিয়তি দ্বারা নির্ধারিত ঠাকুরমশাই। জন্ম, মৃত্যু আর বিয়ে, এই তিন যে বিধাতাকে নিয়েই আবর্তিত। আমি ওনার সাথে সহমত পোষণ করলাম। এরপরে বললাম, নিন চলুন এবার সদানন্দের ভিটের দিকে এগোনো যাক। আমরা এগোতে থাকলাম। এমন সময় মেঘটা আকাশে গর্জন করে উঠল। এরপরেই ঝিরিঝিরি বৃষ্টির রেশটা ধীরে ধীরে সহসা জোরে হয়ে গেল। আমি তাড়াতাড়ি করে পা চালিয়েও শেষমেশ ভিজেই গেলাম। আর কোনো উপায়ই রইল না। হরিপদ এগিয়ে গিয়ে সদানন্দের দরজায় ধাক্কা দিল। সদানন্দ, আরে ও সদানন্দ, আছো নাকি? আরে ও সদানন্দ। সদানন্দের পরিবর্তে দেখলাম এক মহিলা এসে দরজাটা খুললেন। তার চোখ মুখের অবস্থা একেবারে ভালো ঠেকল না। তিনি আমাকে দেখা মাত্রই বলে উঠলেন, সদানন্দ এখানে নেই। সে তো আপনার বাসায় গিয়েছিল মোড়ল মশাই। আপনার মেয়ের যে... কথাটা বলেই চুপ করে গেলেন সেই মহিলা। বুঝলাম এই মহিলা সদানন্দের স্ত্রী। মোড়ল জোর গলায় জিজ্ঞাসা করলেন, কি ঘটেছে? উঠান, চুপ করে গেলেন কেন? মহিলাটি কাঁদতে কাঁদতে বললেন, আপনার 6 মাসের নাতনিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না মোড়ল মশাই। সে কাল সন্ধ্যা থেকেই গায়েব হয়ে গিয়েছে। এক মহিলা নাকি কিছুদিন ধরে আপনার বাড়ির বাইরে ঘুরে বেড়াতে দেখা গেছে। মহিলাটির মাথায় ঘোমটা দিয়ে থাকায় কিছুই বোঝা যেত না। যদিও বা সবটা শোনা কথা, গ্রামের মেয়ে বউদের থেকে শুনলাম আজকে। আপনি তো কাল থেকেই বাসায় ছিলেন না, তাই আপনাকেও কিছু জানাতে পারিনি। সর্বনাশ হয়ে গেছে। ওই সেই ডাইনি নির্ঘাত রূপ ধরে ফিরে এসেছে আর এখানে বাচ্চাদেরকে গায়েব করছে। আগের কথা তো আপনি সবই জানেন। ওই বৃদ্ধা মানে কুলহীরা তো আপনাকে সবই বলেছেন। তারই চোখের সামনে তো ডাইনিকে পুড়িয়ে মারা হয়েছিল। সকলেই তো মারা গিয়েছেন, পড়ে রয়েছে কেবল ওই বৃদ্ধা, যিনি সেই ডাইনিকে চক্ষুষ করে পুড়ে মরতে দেখেছিলেন। হরিপদ বললেন, কুলহীরার এত কিছু মনে থাকতেই পারে না। ওর অনেক বয়স হয়েছে, সেই কবেকার কথা, মনে থাকবে কিভাবে? আছে, সব মনে আছে। ও তো সেদিনকে আপনার পঞ্চায়েতেও গিয়েছিল আপনাদেরকে সাবধান করতে, কিন্তু আপনারা কেউ তার কোনো কথা শোনেননি। আজকে দেখলেন তো অবিশ্বাসের ফল কতখানি ভয়ঙ্কর। এখন আপনি কি করবেন? এবারে তো জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। এতকাল সে গ্রামের অন্য শিশুদের ওপর আক্রমণ এনেছে, আর এখন আপনার নিজের ঘরেই অন্ধকার করে নেমে এসেছে। হরিপদ পাগলের মতো চিৎকার করতে করতে নিজের ভিটের দিকে দৌড়তে শুরু করলো। কমলা, কমলা, মারে, শেষ হয়ে গেল যে সব। কমলা, কি বলবো আমি ওকে? বুঝলাম কমলাই ওনার পালিত কন্যা। শেষে
হরিপদবাবুকে অনুসরণ করতে করতে আমিও পৌঁছালাম তার ভিটেতে। দেখলাম কমলা মেয়েটি দাওয়ায় শুয়ে, তার শরীরে প্রাণ নেই বললেই চলে। ফেল ফেলে দৃষ্টি নিয়ে সে দাওয়ার দিকে তাকিয়ে পড়ে রয়েছে। হাত দুটো অসাড় হয়ে গিয়েছে, মুখ দিয়ে কেবল একটাই শব্দ বেরিয়ে আসছে, আমার মেয়েটাকে এনে দে, এনে দে আমার মেয়েকে। ওই ডাইনি যে আমার মেয়েকে নিয়ে গেল, ডাইনি আমার মেয়েকে নিয়ে গেল। ওকে এনে দে রে, ওকে এনে দে, আমার মেয়েকে এনে দে। কমলাকে ওই অবস্থা দেখে আমারও চোখের পাতা ভিজে এলো। আমিও কোনো কিছুকে আবিষ্কার করতে পারলাম না। দেখলাম গ্রামের অনেকেই সেখানে জড়ো হয়েছেন। ওদের মধ্যে থেকেই এক বৃদ্ধ লোক এগিয়ে এসে বললেন, মোড়ল, সেদিন ওই ডাইনির বাসার দিকে তাকিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলেছিলে। এসব তো আর মানো না, ওরা থাকে, ওদের শেষ হয় না। ও বলেছিল ফিরবে, ফিরেছেও। এই যে এত ঘটনা ঘটছে, সে কি এমনি এমনি নাকি? এবারে তুমি তোমার নিজের ঘরকেও খেলে। এতকাল আমাদের এই গ্রাম থেকে যেতে দাওনি। কতবার বলেছিলাম যাকে শেষ করতে পারা যাবে না তাকে তার হালেই ছেড়ে দেওয়া উচিত, নিজেদেরই বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু তুমি কারোর কথা শুনলে না। এবার ভোগো। হরিপদ কাঁদতে শুরু করলো। কমলাকে বুকে জড়িয়ে কাঁদতে শুরু করলো। মা রে, এ কি হলো রে মা? আমি কিছুই বুঝতে পারছি না। আমি একটা দিন বাসায় ছিলাম না, দেখ সব কিছু কেমন শেষ হয়ে গেল। হায় হায় হায়, হে ঈশ্বর, এবারে আমি কি করব? আমার জীবনে যে আর আশার আলোই নেই। যাও বা ঘর আলো করে লক্ষ্মী এসেছিল, সেটা কেউ কেড়ে নিলি রে মা। মারে, এ তুই কি করলি মা? আমি মোড়ল মশাইকে উদ্দেশ্য করে বললাম, সবটা জানে এমন কাউকে খুঁজতে হবে। আপনাদের দ্বারা এই রহস্যের জট খোলা সম্ভব নয়। সদানন্দের স্ত্রী কি যেন বলছিলেন, কি বেশ একটা নাম। এমন সময় নামাবলী গায়ে জড়িয়ে গৌরবর্ণের একজন লোক বেরিয়ে এলেন। এরপরে তিনি বললেন, আমি সদানন্দ। আমাকে চিনতে পারছেন ঠাকুরমশাই? মেঘ না চাইতেই জল। আমি যাকে খুঁজছিলাম আমার চোখ সেখানে স্থির হয়ে গেল। আমি বললাম, বাহ, এই তো সদানন্দ। ওই মহিলার কাছে আমাকে নিয়ে চলো তো। সদানন্দ আমার ইশারা বুঝতেই বলে উঠল, ও, কুলহীরার কথা বলছেন? আমি বললাম, হ্যাঁ। সদানন্দের সাথে আমি কুলহীরার ভিটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। কিছুটা দূরে গিয়েই নদীর ধারে একটা ফাঁকা স্থানে একখানা ঝুপড়ি নজরে পড়ল। দেখলাম ভিতরে হ্যারিকেনের আলো জ্বলছে। এক বৃদ্ধাকে বিছানায় শুয়ে থাকতে দেখলাম। এরপরে সদানন্দের সাথে সেদিকে এগিয়ে গেলাম। ঝুপড়ির ভিতরে প্রবেশ করলাম। দেখি বৃদ্ধা বড়ই রুগ্ন। আমাদেরকে দেখেই উনি কাশতে শুরু করলেন। সদানন্দ তার দিকে জলের পাত্রটা এগিয়ে দিতেই তিনি জল পান করলেন। এরপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, গ্রামের মধ্যে আতঙ্কের প্রহর দেখা দিয়েছে। সকলে বলছে ওই ডাইনি নাকি ফিরেছে। আপনি কি এই বিষয়ে বিশদে আমাদেরকে কিছু বলতে পারবেন? আসলে আমি বিষয়টিকে দেখার জন্যই এখানে এসেছি। গ্রামবাসীদের মঙ্গলের জন্য এসেছি বলতে পারেন। এমন সময় সেই বৃদ্ধার হাত থেকে ওই জলের পাত্রটি মাটিতে পড়ে গেল। তিনি আমার মুখের দিকে তাকালেন। ওনার ওই দৃষ্টির মধ্যে দিয়ে যেন আতঙ্কের আসন্ন রেশটা সুস্পষ্ট অনুভব করতে পারছিলাম। উনি আমাকে কম্পিত কণ্ঠে বললেন,
এই কাজ কারুর দ্বারাই করা সম্ভব নয়। আমি বললাম কেন, কি এমন শক্তির অধিকারিণী সেই ডাইনি? আমাকে সবটা খুলে বলুন। অতীত সম্পর্কে আমি একেবারেই অনভিজ্ঞ। আপনি খুলে না বললে আমি কোনো কিছুই আন্দাজ করতে পারবো না। এমন সময় সজোরে বাজের শব্দ হলো, দেখলাম মেঘ জমেছে। কালবৈশাখীর সময় ঘন ঘন বর্ষণ হতেই থাকে। সন্ধ্যের সময় নিয়ম করে ঠিক বৃষ্টি নামবে। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই ওই মহিলা এর পরে ধীর গতিতে আমাকে কয়েকটা কথা বললেন। আজ থেকে প্রায় 40 বছর আগেকার কথা। এখন সেসব কথা সবটা মনেও পড়ে না। মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ায় এবং শারীরিক অসুস্থতার কারণে সবকিছুই বড্ড বিচ্ছিন্ন ও বিস্তৃত হয়ে গিয়েছে। কিন্তু আপনাদের আজকে আমার বাসায় ছুটে আসার পেছনে যে একটা মস্ত বড় কারণ রয়েছে, আর সেটিও ওই ডাইনিকে কেন্দ্র করে। এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। আমি এই গ্রামবাসীদের অনেক আগেই সাবধান করেছিলাম। মাঘী পূর্ণিমা আসতে কিন্তু আর বেশি দেরি নেই। বেশ কয়েক বছর আগে এই পূর্ণিমার রাতে আমি সেই ডাইনির কান্নার শব্দ শুনেছি। সে হয়তো এমন কোনো এক জগতে আটকে ছিল যা তাকে এই গ্রামের বুকে পা রাখতে দেয়নি। প্রতিটি বিষয়ের তো একটা সময় থাকে, তাই না? বৃদ্ধা এই কথাগুলি বলতে বলতেই পুনরায় কাঁদতে শুরু করলেন। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, সেই ডাইনি তাহলে আবার ফিরে এসেছেন বলছেন? ওই ডাইনিকে কিভাবে প্রতিরোধ করা সম্ভব? গ্রামের লোকেরা অনেকেই বলছিলেন আপনি নাকি সেই ডাইনিকে নিজের চোখে দেখেছিলেন। ডাইনির শরীরে নাকি অগ্নি নিক্ষেপ করে তাকে শেষ করে ফেলা হয়েছিল। যদি সে শেষ হয়ে যায় তাহলে সে পুনরায় ফিরে আসতে পারে কি করে? তাহলে কি সেদিন ডাইনিকে পুরোপুরি শেষ করে ফেলা সম্ভব হয়নি, নাকি এর সাথে অন্য কোনো অভিশাপ জড়িত ছিল, তাই সেই অভিশাপের ঘোড়া পূর্ণ করে ডাইনি পুনরায় ফিরে এসেছে? আমার কথা শুনে বৃদ্ধা পুনরায় বলতে লাগলেন, সেদিন এই রকমই এক মাঘী পূর্ণিমার রাত ছিল। গ্রাম থেকে উধাও হয়ে যাচ্ছিল একের পর এক শিশু। গ্রামের পুরুষদেরকে এইভাবেই নদীর ঘাটে কিংবা জঙ্গলের সীমান্তে রক্ত শূন্য অবস্থায় পাওয়া যাচ্ছিল। মৃতের হার যেন দিনের পর দিন বেড়েই চলছিল। গ্রামের তৎকালীন মোড়ল থেকে শুরু করে মন্দিরের পুরোহিত সকলেই গভীর চিন্তায় নিমগ্ন হয়ে গিয়েছিলেন। কিন্তু কারোর কাছে এই গ্রামটাকে ওই ভয়ানক ডাইনির প্রভাব থেকে মুক্ত করা সম্ভব ছিল না। সেই সময় যে কাজ কোনো মহিলার দ্বারা করা হয়ে ওঠেনি, সেই কাজ করতে গিয়েছিলাম আমি। নিজের বুকের সাহস নিয়ে গিয়ে আমি সকলের সামনে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি আপনাদের পাশে আছি। ওই ডাইনির সাথে আমাদের মোকাবিলা করতেই হবে, তা না হলে যে সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু। আমার কথায় সাড়া দেন গ্রামবাসীরা। ওই ডাইনিকে শেষ করবার জন্য মোড়ল মশাই এবং পুরোহিত মশাই এগিয়ে আসেন।
ঠিক হলো মাঘী পূর্ণিমার দিন রাতের বেলায় ওই ডাইনিকে শেষ করে ফেলা হবে। কিন্তু পুরোহিত জানালেন ওই রাতেই নাকি ডাইনিরা নিজের অন্তরের শক্তি বৃদ্ধি করার জন্য এক বিশেষ সাধনায় লিপ্ত হয়। ঠিক হলো ডাইনিকে পিছন থেকে অগ্নি নিক্ষেপ করে শেষ করে ফেলা হবে। কিন্তু পুরোহিত মশাই বললেন ডাইনির সমস্ত শক্তি নাকি তার চুলের মধ্যে থাকে। এক লম্বা বেনি ছিল ওই মহিলার। গ্রামের মধ্যে রাতের অন্ধকারে তাকে কখনো কখনো দেখতে পাওয়া যেত, কিন্তু কোনোদিনই আমরা তার চেহারা দেখে উঠতে পারিনি। এক এক রূপে এক এক সময় এক এক স্থানে তাকে দেখা যেত। সে ইচ্ছা করে নিজেকে অন্ধকারের পথিক বানিয়ে রেখেছিল, যাতে কেউ কোনো দিন তার হদিশ না পায়। কেবল কেবল শিশু গায়েব হয়ে যাওয়ার বিষয়টিকে আমরা অনুভব করতে পেরেছিলাম। ঘটনাটা যদি ওটুকু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে তো মিটেই যেত। সদানন্দ বৃদ্ধাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, বিষয়টার মধ্যে সীমাবদ্ধ ছিল না বলতে? এটা তো কম বড় ঘটনা নয়, এর বাইরেও আবার কি ঘটেছিল? আরো ভয়ঙ্কর কিছু ঘটেছিল নাকি? দেখলাম মেঘটা পুনরায় গর্জন করে উঠল। বৃদ্ধা পুনরায় আমাদেরকে বলতে আরম্ভ করলেন, প্রথম প্রথম বাচ্চারা নিখোঁজ হচ্ছিল, তারপরে সেই সকল বাচ্চাদেরকেই বড় অস্বাভাবিকভাবে তাদের ভিটের দাওয়ায় পড়ে থাকতে পাওয়া যেতে লাগলো। প্রত্যেকের মাথার ঠিক মধ্যিখান বরাবর একটা মোটা কিল দেখা যেত। হাতুড়ির সাহায্যে মাথার ঠিক মধ্যিখানে কেউ কিলে ঠুকেই যেন তাদেরকে হত্যা করত। কিছু বাচ্চাকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু পরবর্তী পর্যায় থেকে যে সকল বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল তাদের সকলের মাথার মধ্যেখান বরাবর ঠিক একই রকম একটা মোটা কিল বিদ্ধ অবস্থায় পাওয়া যেত। বৃদ্ধার মুখে এই কথা শুনে আমি একেবারে আকাশ থেকে পড়লাম। এতকাল ধরে ডাইনিদের নানা বৃত্তান্ত শুনেছিলাম, এমনকি অনেক ডাইনির সাথে মোকাবিলাও করেছিলাম, তবে এইরকম ঘটনা জীবনে প্রথমবার শুনছিলাম বলেই মনে হচ্ছিল। আমি সেই বৃদ্ধাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, এটা আবার কেমন ঘটনা? মাথার মধ্যেখানে কিল ঠুকে দিচ্ছিল কে? আর তাছাড়া এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কেউ কি এমন নৃশংসভাবে মারতে পারে? বৃদ্ধা বললেন, পারে, সব পারে। ওই ডাইনি পারতো না এমন কিছু নেই। ওর মধ্যে প্রাণ ছিল ঠিকই, কিন্তু কোনো কিছুর জন্য কোনো মায়া ছিল না। ও মায়া জাল সৃষ্টি করত ঠিকই, তবে তার নিজের স্বার্থ পূরণের উদ্দেশ্যে। ও প্রতিটা মানুষকে নিজের খাদ্য বানাতো। যুগের পর যুগ ধরে বেঁচে থাকার জন্য এরকম এক একটি গ্রামকে সে বেছে নিত, আর গ্রামবাসীদেরকে খাদ্য হিসেবে বেছে নিত। তাদেরকে এইভাবেই শেষ করে ফেলত। ওই ডাইনি নাকি 500 বছরেরও অধিক সময় ধরে জীবিত ছিল। পুরোহিত মশাই আমাদের সকলকে তেমনটাই জানিয়েছিলেন। বাচ্চাদেরকে বাড়ির দাওয়ায় ফেলে যেত সে নিজেই,
তার ত্রাস সকলের মধ্যে বজায় রাখবার জন্যই সে এমন কাজ করতে শুরু করেছিল। তার অস্তিত্ব যে সত্যি রয়েছে এবং সেটা যে আমাদের ধারণার থেকেও আরো অনেক বেশি ভয়ঙ্কর, সেই প্রভাব বোঝানোর স্বার্থেই সে এমন করত। এর বাইরে যদি অন্য কোনো কারণ থেকেও থাকে তাহলে সে বিষয়ে আমি তেমন ভাবে কিছু বলতে পারবো না, কারণ ডাইনিদের সবকিছুই আমাদের ধারণার ঊর্ধ্বেই। এক্ষেত্রেও বিষয়টা তেমনই হয়েছিল। মায়া জালের মধ্যে সব কিছুকে আবদ্ধ রাখতে পছন্দ করে এই সকল ডাইনিরা। তারা চায় না তাদের সত্যতা সকলের সামনে আসুক। তারা কি করে, কেন করে এবং কিসের ভিত্তিতে করে, এই বিষয়গুলো চিরকাল নিজেদের মধ্যে ধোঁয়াশার মতোই আবৃত হতে থাকে। মোহ এবং মায়ার সৃষ্টি করাই এদের প্রধান উদ্দেশ্য। আর এই ডাইনিও ছিল এক পিশাচের সেবক। তাকে তৃপ্ত করলে তবেই এই ডাইনির আয়ু বৃদ্ধি পাবে। তাই সে এইভাবে বাচ্চাদেরকে নৃশংসভাবে শেষ করত। আমরা যেদিন ওই ডাইনিকে দমন করতে গেলাম সেদিনও সেই রকম একটা মায়া জাল সৃষ্টি করে পুরোহিতকে আমাদের চোখের সামনে মেরে ফেলেছিল, অথচ আমরা তার হদিশ পাইনি। ঘরের মধ্যে ডাইনির পরিবর্তে একটা কঙ্কালকে যজ্ঞ করতে দেখেছিলাম, আর তার পাশে সুপ্ত অবস্থায় পড়েছিল হারিয়ে যাওয়া বাচ্চাদের মাংস, কাটা মুন্ডু, কাটা হাত, ছিন্ন বিচ্ছিন্ন দেহ এবং রক্ত। বৃদ্ধার মুখে এসব কথা শুনে আমার শির দাঁড়াবে। সেদিন হিমেল রক্তের স্রোত বয়ে গিয়েছিল। আজকে সকালবেলা আমি যে স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্নের সাথে বৃদ্ধার বলা কথাগুলির হুবাহু মিল ছিল। এত পর্যন্ত বলেই থামলেন তারানাথ তান্ত্রিক। বাইরে তখনও সমান তালে বৃষ্টি পড়ে চলেছে। এমন সময় আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, তবে কি ওই ডাইনিকে আপনিও শেষ করতে পারেননি? তারানাথ মৃদু হাসলেন, তারপরে বললেন, ওই ডাইনি জীবিত ছিল না। পরে জেনেছিলাম যে ওই ডাইনিকে তারা শেষ করেই ফেলেছিল। ডাইনি শরীর ত্যাগ করলেও তার আত্মা ওই গ্রাম ত্যাগ করে যায়নি। সে যদি নিজের কাজ সম্পন্ন করে ওই স্থান ত্যাগ করত তাহলে হয়তো এই গ্রামের বুকে কোনোদিনও আর ওই ডাইনির ত্রাস পুনরাবৃত্ত হতে পারত না। কিন্তু গ্রামের লোকেদের অবুঝতার কারণে এমনটা ঘটেছিল। ডাইনি আত্মারূপে পুনরায় সেই গ্রামে ফিরে এসেছিল নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে। বৃদ্ধা আমাকে তেমনটাই বলেছিলেন। কিশোরী তারানাথকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, তাহলে এরপর আপনি কিভাবে সেই ডাইনিকে দমন করলেন? আর বৃদ্ধা আপনাকে এর পরবর্তীতে কি বললেন? তারানাথ কিশোরীর কথা শুনে পাশিংশয়ের প্যাকেট থেকে আরও একখানা সিগারেট বার করলেন। এরপর তাতে আগুন ধরিয়ে পুনরায় ধোঁয়া ছাড়তে ছাড়তে গল্পে প্রবেশ করলেন। তিনি বলতে থাকলেন, আমি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলাম, কিভাবে সেই ডাইনির কবল থেকে উদ্ধার লাভ করা সম্ভব? বৃদ্ধা আমাকে জবাবে বললেন, এক বিশেষ মন্ত্রের দ্বারা সেই ডাইনির অস্তিত্বকে শেষ করে ফেলা যায়। সেদিনকে সকলে ওই স্থানে অগ্নি নিক্ষেপ করে চলে এলেও আমি বেশ কিছুক্ষণ ওখানে উপস্থিত ছিলাম।
জানি না কেন আমার মন বলছিল ডাইনির আত্মা ওইখানে কোনো একটা স্থানে সুরক্ষিত রয়েছে, আর তার জোরেই ওই ডাইনি বারবার ফিরে আসার হুমকি দিয়ে গেছে। সম্পূর্ণ পুড়ে যাওয়া ওই ভিটে মাটির ভেতরে আমি সেই দিন রাত্রিরে প্রবেশ করি এবং অনেক খোঁজাখুঁজির শেষে আমি একটা লাল সিন্দুক আবিষ্কার করি। ওই লাল সিন্দুকের মধ্যেই রয়েছে একটা কলসি। লাল কাপড়ে মোড়া ওই কলসিটার মধ্যে রয়েছে সেই ডাইনির প্রাণ ভোমরা। সেটিকে যদি বাইরে নিয়ে এসে মন্ত্রের মাধ্যমে আটক করে এবং বন্ধনের দ্বারা পুনরায় সেই কলসিতে অগ্নি নিক্ষেপ করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় ওই ডাইনির অবশিষ্ট আত্মা এবং অস্তিত্ব ওই কলসির বিনষ্টকরণের সাথে সাথেই চলে যাবে। তবে এ কথা কেবলমাত্র আমি জানি। আমি এতকাল পর্যন্ত কাউকে এ বিষয়ে কোনো কিছু জানাইনি। তার কারণ সঠিক মানুষ না হলে এই কাজ কেউই সংগঠিত করতে পারবে না। কিন্তু গ্রামের মানুষের মধ্যে হট্টগোলের রেশ আমাকে ডাইনির অস্তিত্বের পুনরাবৃত্তির কথা যথেষ্টভাবে প্রমাণ দিয়ে গেছে। আর সেই কারণেই আমি আপনাকে এই কথাগুলো বললাম, কারণ আপনি এই গ্রামকে রক্ষা করার উদ্দেশ্যেই এখানে এসেছেন। সেদিন আমি এবং সদানন্দ বৃদ্ধার কাছ থেকে এই কথাগুলি শুনবার পর কিভাবে ডাইনিকে দমন করা যায় সেই পথেই অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। গ্রামবাসীদেরকে এই বিষয়ে সব কথাই জানালাম। হরিপদবাবু সবটাই জানলেন, তবে কমলার সন্তানকে যে আর ফিরে পাওয়া যাবে না এই বিষয়টাতেও আমি তাকে আশ্বস্ত করলাম। মাঘী পূর্ণিমা ছিল আসন্ন, শনিবার দিন ছিল সেটি। সকলে মিলে ঠিক করলাম ওই ডাইনির ডেরায় আক্রমণ হানার। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর শনিবার রাতের বেলা আমি হরিপদ বাবু এবং সদানন্দ এই তিনজনে মিলে মশাল হাতে ডাইনির ডেরার দিকে এগিয়ে চললাম। যেতে যেতে পথের মধ্যে নানা প্রকার বাধার সম্মুখীন হলাম। কখনো মনে হলো কেউ আমাদের পথ অবরোধ করতে চাইছে, আবার কখনো মনে হলো হাওয়ার তালে তালে কারোর শব্দ আমার কানের পাশ ঘেঁষে চলে যাচ্ছে। বাড়ির একেবারে সম্মুখে উপস্থিত হতেই একটা দমকা হাওয়ার রেশ আমার বুকে এসে বাঁধল, আর সাথে সাথে যেন আমি সেখান থেকে উড়ে গিয়ে অন্যত্র পড়লাম। দেখলাম সদানন্দ এবং হরিপদ বাবু ঠায় সেখানে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তাদের ওপর সেই ডাইনি কোনো আক্রমণই হানেনি। বুঝতে পারলাম তার আক্রোশ কেবল আমাকে ঘিরে। আমি সদানন্দ বাবুকে উদ্দেশ্য করে বললাম, আমাকে প্রবেশ করতে দিন, খামোখা নিজেদের প্রাণের ঝুঁকি ডেকে আনবেন না। ওই ডাইনি আমার ক্ষতি করলেও আমাকে প্রাণে শেষ করতে পারবে না, কিন্তু আপনাদের ওপরে সে আক্রমণ আনতে পারে, এমনকি আপনাদের প্রাণ শেষ করেও ফেলতে পারে। কাজেই আমাকে সেখানে প্রবেশ করতে দিন। ওরা আমার কথা শুনে দুজনেই পাশে সরে দাঁড়ালো। এরপরে আমি একখানা মশাল হাতে এগিয়ে যেতে লাগলাম সেই ভগ্ন প্রায় পোড়ো কুঠিরের দিকে। সেই সময় আবারও মেঘটা ডেকে উঠল। সেদিন মাঘী পূর্ণিমা হলেও আকাশে চাঁদ দেখা যাচ্ছিল না। মেঘের আড়ালে ঢাকা পড়েছিল চাঁদ। পূর্ণিমা রাতে চাঁদ পরিষ্কারভাবে দেখা না গেলে সেটিকে হিন্দু শাস্ত্রে অশনির সংকেত বলেই মনে করা হয়।
তাই সেদিনের ওই দিনটির মধ্যে যথেষ্ট জটিলতা ছিল। আমি জানতাম আমি এক চরম বিপদের মুখোমুখি হচ্ছি, তবুও যে আমাকে এই বিপদ পেরিয়ে গ্রামবাসীদেরকে উদ্ধার করতেই হবে, নিজের মনকে এটাই বোঝাতে চাইছিলাম। ওই কুটিরের দিকে পা বাড়ালাম। সামনে এগোতেই দেখলাম সবকিছুই প্রায় শেষ, নিঃশেষিত। এখানে যে কারোর উপস্থিতি থাকতে পারে আর তার দ্বারা এমন ভয়ানক কিছু ঘটে থাকতে পারে, সেটাই কল্পনা করতে পারছিলাম না। এক নারী মূর্তি আমার সামনে এসে উপস্থিত হলেন। কি ভয়ঙ্কর তার চেহারা! চুলগুলো হাওয়ায় উঠছে, গলায় কাটা মুন্ডের মালা, হাতের ও পায়ের নখগুলো বড় বড়, আর পায়ের পাতার দিকে নজর পড়তেই দেখলাম সেটি উল্টো। বুঝলাম এ আর কেউ নয়, সে ডাইনির আত্মা। সে এক পা করে আমার দিকে ধেয়ে আসতে শুরু করলো। কি করবি তুই? তুই শেষ করবি আমাকে, তুই শেষ করবি। আমি ভয়তে পিছনে সরে দাঁড়ালাম না, বললাম, না, কিছুতেই না। আমাকে এখান থেকে সরাতে তুই পারবি না। এতকাল ধরে অযথা নিজের স্বার্থ পূরণের উদ্দেশ্যে তুই এই গ্রামের মানুষের উপরে অত্যাচার করে এসেছিস। এবার তোকে শেষ হতেই হবে। ডাইনি চিৎকার করে অট্ট হাসিতে ফেটে পড়ল। কি চাস তুই? কি চাস? চলে যা এখান থেকে। যদি নিজের প্রাণের মায়া থাকে তাহলে চলে যা, চলে যা বলছি। দূর হয়ে যা, দূর হয়ে যা। কাউকে বেরাই না আমি, সকলকে শেষ করেছি। এবার জেনে রাখিস তোর পালা। এই বলে সেই ডাইনি নিজের শক্তির দ্বারা আবারও আমার শরীরে ক্ষতের সৃষ্টি করতে শুরু করলো। এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়ে আঁচড়ে ফেললো আমাকে। আমি যন্ত্রণায় কাতরাতে শুরু করলাম। উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু আর ছিল না, তবুও আমি হার মানলাম না। ফের উঠে দাঁড়ালাম। আমি নিজের ঝোলার মধ্যে থাকা পবিত্র ভস্ম হাতে নিয়ে মন্ত্র পড়তে শুরু করলাম। ওম হ্রিম পিশাচ নাশায় হিম ক্লিম হুম মে ফট স্বাহা। ওম হিম ক্লিম পিশাচ নাশায় ফট স্বাহা। এই মন্ত্রের উচ্চারণ সহ্য করতে পারলো না সেই ডাইনি। ওই লম্বা চুলের বেনিটা এগিয়ে দিল আমারই দিকে। দেখলাম পেঁচানো শিকড়ের মতন সেটি এগিয়ে আসতে থাকলো আমারই দিকে। আমার নাভিশ্বাস উঠল, দম বন্ধ হয়ে আসতে শুরু করলো। আমি নিঃশ্বাস নিতে পারলাম না, তবুও মনে মনে ওই মন্ত্রপাঠ করেই চললাম। ওম ক্লিম পিশাচ নাশায় হিম ক্লিম হুম মে ফট স্বাহা। ওম হ্রিম ক্লিম পিশাচ নাশায় ফট স্বাহা। ঠিক সেই সময় সদানন্দ আমার দিকে এগিয়ে দিল একটি ছোড়া, বলে উঠল, কেটে দিন, কেটে দিন ওই বেনির গোছ। সব শক্তি ওটির মধ্যেই সে আবদ্ধ করে রেখেছে। আমি আর সময় নষ্ট করলাম না, ছোড়াটি হাতে নিয়ে কেটে দিলাম বেনির গোছা। সে ডাইনি মাটিতে লুটিয়ে পড়লো আর কাতরাতে শুরু করলো। না 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 না, কিছুতেই হতে পারে না। আবারও হেরে যেতে পারি না, আমি হেরে যেতে পারি না। আমি উঠে তাড়াতাড়ি ওই কুটিরের দিকে এগোলাম। এরপরে অন্ধকারের মধ্যে থেকে সেই কলসিখানাকে খুঁজে বার করলাম। লাল চাদরটি পুড়ে কালো বর্ণ ধারণ করেছিল। এতকাল পুরনো একটি বিষয়কে খুঁজে বার করবার কাজ কোনোদিনই এতটা সহজ হতে পারে না। তবে সেদিন আমার সাধনার দ্বারা অধিকৃত শক্তি আমাকে এই কাজে সাহায্য করেছিল, এই বিষয়ে আমি 100% নিশ্চিত। কিশোরী বলে উঠল, কি করলেন তারপর ঠাকুরমশাই? ঠাকুরমশাই বললেন, আমি আর বিলম্ব না করে সেটিকে বাইরে নিয়ে এলাম। কলসির মুখটি খুলতেই সেখান থেকে একটা হৃৎপিণ্ড মাটিতে পড়ল। সেটিও পুড়ে কালো হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তার মধ্যে তখনও প্রাণ ছিল। সেটিকে কম্পিত হতে দেখেই বুঝলাম সেটি তখনও নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। ওই ডাইনি ওইভাবেই চিৎকার করে বলল, না না, কিছুতেই না, না। আমি রুখে দাঁড়ালাম, হাতে তুলে নিলাম সেই মশাল।
আর অগ্নি নিক্ষেপ করলাম সেই হৃৎপিণ্ডে। ব্যাস, সাথে সাথেই সেটি জ্বলতে শুরু করলো। দাউ দাউ করে জ্বলতে থাকলো সেটি, আর অন্যদিকে দগ্ধ হতে থাকলো সেই ডাইনির শরীর। দুই দিকেই আগুন লেগে গেল। আত্মার শরীর যদি অগ্নির দ্বারা দগ্ধ হয়ে যায় তাহলে তার আর ফিরে আসা সম্ভব হয় না, সে তখন মুক্তি পেতেই বাধ্য থাকে। এই ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটল। সবকিছু নিঃশেষিত হয়ে গেল। চোখের সামনে এতক্ষণ যে ভয়ঙ্করতা নিজের স্থান চিহ্নিত করে নিয়েছিল সে এবারে হারিয়ে গেল ওই কালিমা ঘেরা রাতের অন্ধকারের মধ্যে। বুঝলাম আমি আমার কাজে সফল হয়েছি। সেদিন ওইভাবেই আমি সেই গ্রামকে ডাইনির চিরাচরিত অভিশাপের কবল থেকে মুক্ত করেছিলাম। এরপরে নিজের গ্রামে ফিরে এসেছিলাম। এরপরে অবশ্য কোনোদিনও আর সেদিকে যাওয়াও হয়নি। তবে হ্যাঁ, একটা বিষয় তো থেকেই গিয়েছিল। কমলার বাচ্চাটিকে আমি তার কোলে ফিরিয়ে দিয়ে আসতে পারিনি। হরিপদ বাবুর এই ইচ্ছের দাম রাখা সম্ভব হয়েও ওঠেনি, কারণ আমি সাধক, ভগবান নই। কিছু বিষয় ভাগ্যের লিখন ও নিয়তির উপরেও ছেড়ে দিতেই হয়। এইখানেই যে মনুষ্য জাতি নিরুপায় গো। বুদ্ধির জোর বা জ্ঞানের প্রতুলতা কোনো কিছুই নিয়তিকে জিততে দেয় না। সেদিন তারানাথের মুখে সেই কাহিনী শুনে আমিও কিশোরী বাড়ি ফিরে এসেছিলাম। তবে ওই বাচ্চাটিকে বাঁচাতে না পারার ক্ষোভটা তার চোখে স্পষ্ট ভেসে উঠেছিল। চোখের কোণে জমে থাকা জল ও সেই বিমর্ষ চেহারাটি তার অন্তরের অভিব্যক্তিকে স্পষ্ট করে তোলবার পক্ষে ছিল যথেষ্ট। কিন্তু এর পরেও যে নতুন ভোরে আবারও আমরা গল্প শুনতে যাব, সেই আশা বুকে নিয়েই সেদিন আমি ও কিশোরী ফিরে এসেছিলাম। বৃষ্টিটা অবশ্য সেদিন ভোর অবধি চালিয়েছিল। শুনছিলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশনের গল্প তারানাথ তান্ত্রিক ও পাকুড়ডাঙ্গার ডাইনি। তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলেন বুবাই, বিভূতির চরিত্রে ছিলেন ইরফান, কিশোরীর চরিত্রে ছিলেন সুদীপ এবং অন্যান্য চরিত্রে ছিলেন হ্যাপি, অর্পিতা, দেবাঞ্জন, সঞ্চালী, রিমা, প্রদ্যুৎ, শুভম, দীপান্বিতা, দীপ্তদীপ ও সুস্মিতা। আশা করছি আজকের আমাদের এই ইউনিক পরিবেশনা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন গল্প শুনছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকের মতো ভূত কুঠিরের দরজা এখানেই বন্ধ হচ্ছে। ফিরে আসবো পরবর্তী গল্পে। ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।